25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ। তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,00,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেটটা আসবে 9,30,00,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে যে সরকার 1 বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে 9,30,00,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো, মানে আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, মানে যাদেরকে আপনি এমপি, জনগণ এমপি হিসেবে নির্বাচিত করে নাই, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করে নাই, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। এবং এই ধরনের লোকেরা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা এখন বলে বেড়াচ্ছে। তো এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বাজেট গত অর্থ বছরে, মানে যেই অর্থ বছরে আমরা এখন আছি আর কি, ছিল মোট হচ্ছে 42,000 থেকে 43,000 কোটি টাকার মতো, এবং বিগত অর্থ বছরে ছিল এটা প্রায় 50,000 কোটি টাকার মতো, 45,000 কোটি টাকার মতো। তো এই অর্থের মধ্যে একটা অংশ স্থানীয় সরকার বিভাগের একটা অংশ আছে বিশেষ বরাদ্দ, মানে এটা হচ্ছে বিশেষ বরাদ্দ। এটা যে কোনো স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সচিব, প্রতিমন্ত্রী তারা যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যে কোনো জায়গায় বরাদ্দ দিতে পারেন। প্রয়োজন যদি তিনি অনুভব করেন যে এখানে এটা প্রয়োজন আছে বা কোনো প্রজেক্টের জন্য, সেটা বরাদ্দ দিতে পারেন। এর বাইরে তো সাধারণ বরাদ্দ আছেই। সাধারণ বরাদ্দটা সাধারণত প্রপোর্শনেটলি হচ্ছে ঠিক হয়ে থাকে। যেমন সাপোজ কুমিল্লা একটা জেলা, ফেনী একটা জেলা, কিন্তু কুমিল্লা জেলাতে উপজেলার পরিমাণ ফেনীর থেকে অনেক বেশি। তো কয়টা উপজেলা আছে, জনসংখ্যা কত, ভোটার সংখ্যা কত, সেটা বিবেচনায় যদি 10 কোটি টাকা থাকে তাহলে 7 কোটি টাকা কুমিল্লা, 3 কোটি টাকা ফেনীতে আসবে। এভাবে হচ্ছে সাধারণ বরাদ্দটা প্রপোর্শনেট রেশিও অনুযায়ী হচ্ছে বিভক্ত করা হয়। এবং এই সাধারণ বরাদ্দটা বরাদ্দের 5টা খাত টোটাল। এর মধ্যে একটা হচ্ছে জেলা পরিষদ, একটা পৌরসভা, একটা উপজেলা পরিষদ, একটা ইউনিয়ন পরিষদ, একটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। তো এই 5 খাতে হচ্ছে চলে যায় আর কি। তো এটা হচ্ছে সাধারণ বরাদ্দ। এটা প্রতি বছরই নির্দিষ্ট বরাদ্দ থাকে, সেটা 4টা ধাপে আর কি, 3 মাস 3 মাস করে 4 কোয়ার্টারে এই টাকাটা অবমুক্ত করা হয়। এবং পরবর্তীতে জেলা পরিষদের যিনি প্রশাসক থাকেন, অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন ডিসি পদাধিকার বলে, এখন তো প্রশাসক বিএনপি নিয়োগ দিয়েছে, অন্যান্য সময় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান থাকেন, তার সভাপতিত্বে একটা কমিটি আসলে নির্ধারণ করে যে খরচটা কিভাবে করা হবে। এই যে বরাদ্দটা আসলো, এটা কিভাবে খরচ করা হবে, এটা তারা বসে নির্ধারণ করেন, এবং তারা সেটা পরবর্তীতে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের জন্য আবার মন্ত্রণালয়ে পাঠান, মন্ত্রণালয় সেটা অনুমোদন দেয়। তো এই ক্ষেত্রে যেটা উনি বলছেন, প্রথমত উনি একেবারেই কাঁচা একটা মিথ্যা কথা বলেছেন, সেটা হচ্ছে রাজস্ব খাত থেকে কারো এলাকায় কোনো ধরনের বরাদ্দ নিয়ে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। রাজস্ব খাতের নিজস্ব একটা বছরের শুরুতেই জেলা পরিষদ ঠিক করে নেয় সে কোথায় কতটুকু খরচ করবে, এবং কিছুটা হয়তো বাজেট থাকে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন বা প্রশাসক আছেন এখন, তার সে ইচ্ছা মতো সে কোথায় খরচ করবে সেটার জন্য হয়তো কিছুটা থাকে, সেখান থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা না রাজস্ব খাত না, এটা মূলত এডিপির যে বিশেষ বরাদ্দ থাকে সেই বিশেষ বরাদ্দের কথা উনি বলেছেন। তো উনি এটাকে রাজস্ব খাতের সাথে গুলিয়ে ফেলেছেন। এবং এই বিশেষ বরাদ্দটা দেয়া হয়েছে, এই বিশেষ বরাদ্দটা প্রায় 5টা খাতে। আমার যতদূর নলেজ আছে যে 1,125 কোটি অথবা 100 কোটি, 100 কোটি থেকে 125 কোটি খাত ভেদে ভিন্ন হয়। এটা এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়ার এখতিয়ারটা মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা হচ্ছে উপদেষ্টা যেই থাকেন দায়িত্বে, তার হাতে থাকে, সেটা বরাদ্দ দিতে পারে। এবং আমি যখন দায়িত্বে ছিলাম স্বাভাবিকভাবেই আমি সারা দেশেই এই বরাদ্দটা সাধারণত অন রিকোয়েস্ট দেওয়া হয়। এটার প্র্যাকটিস হচ্ছে অন রিকোয়েস্ট। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আসে, অনেক সময় আপনারা অনেক অ্যাপ্লিকেশন করেন যে আমাদের বাড়ির পাশে বা গ্রামে এই রাস্তাটা করাটা খুব
প্রয়োজন, মানে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ওই অ্যাপ্লিকেশনটা উপজেলা পরিষদে আপনারা দিয়ে থাকেন, মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে দিয়ে থাকেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর কিংবা উপজেলা পরিষদের যে উপজেলা চেয়ারম্যান থাকেন কিংবা উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসক থাকেন, তাদের স্বাক্ষরে এটা হচ্ছে মন্ত্রণালয়ের কাছে আসে। তো মন্ত্রণালয় এই অ্যাপ্লিকেশনগুলো একসাথে আর্কাইভ করে, একসাথে এটা তালিকা করা থাকে, এবং ওই আর্কাইভটা থেকে উপদেষ্টা বা মন্ত্রী ওই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হচ্ছে বরাদ্দ দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে সাপোজ যে বরাদ্দ দেওয়া হচ্ছে এক জেলা থেকে বা এক উপজেলা থেকে কোনো অ্যাপ্লিকেশনই আসলো না, তো সেটাকে বরাদ্দ দেওয়া হবে না, সেখানেও একটা বরাদ্দ দিয়ে দেওয়া হয় যে 50 লাখ টাকা এই উপজেলায় বা এই জেলায় 5 কোটি টাকা। তো সেটা বরাদ্দ দেওয়ার মানেই শেষ না, এটা বরাদ্দ দেওয়ার পরেও ওই উপজেলা বা জেলা পরিষদের যিনি প্রশাসক বা চেয়ারম্যান আছেন তার নেতৃত্বে একটা কমিটি থাকে। ওই কমিটি বসে ঠিক করে, বা তাদের কাছেও তো অনেক অ্যাপ্লিকেশন জমা থাকে, ওই কমিটি বসে ঠিক করে যে এই টাকাটা বিশেষ বরাদ্দ এসেছে, এই টাকাটা কোন কোন খাতে এবার খরচ করা হবে। তো কুমিল্লাতেও এরকম বরাদ্দ দেওয়া হয়েছে, সারা দেশেই বিভিন্ন জেলাতে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সেটা সেই বরাদ্দটা ওই সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ছিলেন, ডিসিরা ছিলেন তখন, তারা বৈঠক করে তারা ঠিক করেছেন যে কোন খাতে তারা কত মানে খরচ করবেন আর কি। তো আমি একটা এক্সাম্পল হিসাবে একটা গভর্নমেন্ট অর্ডার আমি একটু দেখালে এটা একটু ক্লিয়ার হবে যে আসলে এই খরচের বিষয়টা কীভাবে কী হলো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার বিবরণী। সাধারণত যে খরচটা করা হয় সেটা হচ্ছে এই যে মাসিক সভাগুলোতে সিদ্ধান্ত নেওয়া হয়, আর মাসিক সভার জেলা পরিষদের মাসিক সভার সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সময় ডিসিরা যেহেতু প্রশাসক ছিলেন তারা করেছেন। সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান করেন, এখন যেহেতু প্রশাসক আছেন এখন প্রশাসক করেন। প্রতি মাসেই এই মাসিক সভা হয়। তো এই একটা মাসিক সভার কার্যবিবরণী আমি একটু দেখাবো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী, এবং এখানে ডিটেলস আছে যে উপস্থিতির তালিকা কারা কারা ছিলেন, আলোচ্যসূচি কী ছিল। আলোচ্যসূচিতে ছিল চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। ওই যে ছোটো ছোটো কাজ থাকে উন্নয়ন প্রকল্প, সেগুলোর বাস্তবায়ন। তো এই যে 2024-25 অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় প্রকল্প বাছাই গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, মানে রাজস্ব তহবিলের আওতায় কি কি প্রকল্প তারা নেবেন এটা নিয়ে বাছাই, এটাও ছিল একটা এই মিটিংয়ের এজেন্ডা। 2024-25 অর্থ বছরের এডিপি বিশেষ বরাদ্দের আওতায় প্রকল্প গ্রহণ সংক্রান্ত বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই যে বিশেষ বরাদ্দর যে টাকাটা সেখানে ছিল, সেই টাকাটা কোন খাতে কোথায় খরচ হবে এটা নিয়ে হচ্ছে এই বৈঠকে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে। তো এখানে কি কি কোন কোন বিষয়ে খরচ হয়েছে দেখেন। এখানে একটা হচ্ছে সোলার লাইট স্থাপনের জন্য খরচ হয়েছে 1,14,00,000 টাকা। খরচ হওয়ার মানে এই বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। তাদেরকে মনে করেন কুমিল্লা জেলা পরিষদকে দেওয়া হলো সাপোজ 1 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা এখান থেকে 10 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে 1,14,00,000 টাকা তারা সোলার লাইট স্থাপনের পেছনে ব্যয় করবেন। এটা টেন্ডারের মাধ্যমে তারা টেন্ডার করবেন, মানে এই মিটিংয়ে শুধু সিদ্ধান্ত হয়েছে, এই মিটিংয়ের পর তারা এটা টেন্ডার করেছেন। তারপরে কর্মহীন অসহায় ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 26 লক্ষ টাকা, অসহায় কর্মহীন ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 62 লক্ষ টাকা, 104টি বিদ্যালয় এবং 14টি কলেজে হয়তো কিছু আসবাবপত্র দিয়েছে, সেটা 23 লক্ষ টাকা। এরকম হচ্ছে এই যে প্রত্যেকটা খাত এবং কোন খাতে কত টাকা বরাদ্দ, এইটা এখানে পুরো তালিকাটা আছে। এই যে এখানে দেবিদ্বার পৌরসভার আছে, কুমিল্লা সদর ইউনিয়নের আছে, এখানে আরও বিভিন্ন ওই জায়গার আছে। এখানে এই যে সিটি কর্পোরেশনেও কোন খাতে কত খরচ হচ্ছে সেটা আছে। এই যে সিটি কর্পোরেশনে বিভিন্ন মসজিদে বরাদ্দ, তারা এখানে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই অর্থের একটা অংশ বিভিন্ন মসজিদে বরাদ্দ দিবেন। এই যে মদিনা মসজিদ কুমিল্লা 8 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন 5 লক্ষ টাকা, এবং মসজিদে যে বরাদ্দটা যাচ্ছে সেটাও কিন্তু এই টেন্ডারিং প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সম্পূর্ণ পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। এই টাকা আপনি কাউকে ক্যাশ হাতে দিতে পারবেন না, ক্যাশ মানে এই টাকাটা আপনাকে পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। যেই সাধারণত যেই প্রক্রিয়া টেন্ডার নিতে হয়, টেন্ডার নিয়ে সেখানে কাজ করে দিতে পারে জেলা পরিষদ, এবং পিআইসিও করা যায়। পিআইসিটা এটার ক্ষেত্রে হয়তো একটা নীতিমালা আছে যে 50%-এর বেশি পিআইসি করতে পারবে না, 50% প্রজেক্ট করতে হবে আর কি।
তো এটা হচ্ছে এই যে কুমিল্লা আদর্শ সদরের বিভিন্ন মসজিদে বরাদ্দ, এই যে অধিকাংশই এখানে মসজিদে বরাদ্দ। তো এটা হচ্ছে একটা পেপার। তো এরকম আমার কাছে অনেকগুলো আছে, এই যে এখানে অনেকগুলোই আছে, প্রায় যে কুমিল্লাতে যা যা গেছে প্রায় অলমোস্ট, কুমিল্লার বাইরে হয়তো কয়েকটা থাকতে পারে। এই যে এটা হচ্ছে জুন মাসের কোথায় কোথায় কী খরচ করবে। এই যে 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভায় খাতভিত্তিক গৃহীত প্রকল্প তালিকা। আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসেটা দেখালাম, আবার জুন মাসেরটা দেখাচ্ছি। এই যে জুন মাসে কোথায় কোথায় খরচ হয়েছে দেখেন। একটা মসজিদ সংস্কারের দাউদকান্দিতে 2 লাখ টাকা বরাদ্দ, 1.5 লাখ টাকা বরাদ্দ, এবং এই যে টেন্ডারের মাধ্যমে কিছু খরচ হয়েছে প্রকল্প কমিটির মাধ্যমে। এই যে এখানে নাঙ্গলকোট আছে, 14 গ্রাম আছে, হোমনা আছে, সদর দক্ষিণ উপজেলা আছে, বুড়িচং আছে, তিতাস সিটি কর্পোরেশন, এই সব কিছু মিলে 40 লক্ষ টাকা। এই যে এখানে আবার নাঙ্গলকোটের কিছু আছে, তারপরে বরুড়া আদর্শ সদর। আমি যেহেতু কুমিল্লা নিয়ে আলোচনা হচ্ছে সেজন্য কুমিল্লারগুলো দেখাচ্ছি। এর বাইরে সারা দেশেরই আছে, মানে সারা দেশেই ঠিক একই প্রক্রিয়ায় আসলে সিদ্ধান্তগুলো হয়। যিনি জেলা পরিষদের দায়িত্বশীল থাকেন তার নেতৃত্বে একটা প্রতি মাসে মাসিক সভা হয়, এবং মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে বিশেষ বরাদ্দ কিংবা রাজস্ব খাতের বরাদ্দ কোন খাতে খরচ হবে। তো এটা ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে আসিফ মাহমুদ এবং হাসান আবদুল্লাহ নিয়ে গেছেন। তো এই জন্য আমি ক্যাপশন দিলাম যে এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানে নিয়ে যাচ্ছেন। আসলে তিনি তো নিয়ে যাচ্ছেন না, তিনি মানে সরকার বাজেট প্রণয়ন করছে। এখন বাজেট প্রণয়ন করে যদি বলা হয় যে নিয়ে যাচ্ছেন, তো এটা খুবই ইন্টারেস্টিং যে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। বিএনপির একজন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসকের মতো জায়গায় একটা লোককে বসিয়েছে, তিনি আসলে নিয়ে যাওয়া এবং বরাদ্দ দেওয়ার মধ্যে পার্থক্যটা বোঝেন না। এবং এটার প্রক্রিয়া খরচের মানে কথাটা সাউন্ড লাইক যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা পকেটে করে নিয়ে গেছে আর হাসান আবদুল্লাহ 10 কোটি টাকা পকেটে করে নিয়ে গেছে। তাহলে এটা আমরা তো এভাবেই বলা উচিত, মানে তারা যেমন বলছে যে তাহলে 9,30,000 কোটি টাকা বিএনপি পকেটে করে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা জোক অ্যাসাইড, আসলে বিএনপির উচিত ছিল তারা যাদেরকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে তাদেরকে একটা ন্যূনতম ট্রেনিং দেয়া। মানে এটা আমার দেশের এসএসসি পাস কাউকেও যদি এরকম একটা দায়িত্ব দেওয়া হয়, তিনিও এতটুকু সহজ বিষয় বুঝবেন রাজস্ব খাত কোনটা বিশেষ বরাদ্দ খাত, এবং এটা খরচ কিভাবে হয়েছে, খরচের প্রসেস কি, এবং এই খরচের পুরো প্রসেসের সাথে আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই, হাসান আবদুল্লাহ সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। এটা জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, জেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে, ডিসির সভাপতিত্বে এটা সিদ্ধান্ত হয়েছে। এখানে জেলা পরিষদের যারা অন্যান্য সদস্যরা আছেন তাদের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে, এবং এটা খরচটাও হয়েছে প্রজেক্টের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে। যে এখানে আপনারা দেখেছেন টেন্ডারের মাধ্যমে এই খরচটা মানে খরচটা বাস্তবায়ন করা হয়েছে। যে একটা সাপোজ ওনাদের কাছে অ্যাপ্লিকেশন আছে যে একটা মসজিদে অজুখানা প্রয়োজন, অজুখানার জন্য গ্রামবাসী বা এলাকাবাসী অ্যাপ্লিকেশন করেছে, তো তারা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল যে ওকে এখানে অজুখানা করে দেওয়ার জন্য আমরা একটা 3 লক্ষ টাকার একটা টেন্ডার করব। তো ওইটা টেন্ডারের মাধ্যমে সেই মসজিদে খরচ হয়েছে। এটাকে জেলা প্রশাসক বলছেন যে হাসান আবদুল্লাহ নিয়ে গেছেন, আসিফ মাহমুদ নিয়ে গেছেন। তো আমি বিএনপির প্রতি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও আহ্বান জানাবো, আপনারা এদেরকে একটু শিক্ষা দীক্ষা দেন, একটু লার্নিং আমার মনে হয় প্রয়োজন, বিন্দুমাত্র একদম ন্যূনতম লার্নিং প্রয়োজন। কোনটা রাজস্ব খাত, কোনটা বিশেষ বরাদ্দ, এতটুকু যদি না বোঝে তাহলে এসব লোক দিয়ে আপনারা কি দেশ চালাবেন, কি জেলা চালাবেন, কি মানে এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে এরকম লোকেরা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে, তারা দায়িত্ব পালন করছে, এবং আমাদেরকে মানে এটা দেখতে হচ্ছে। এবং এটা এক ধরনের হ্যারাসমেন্টের মতো হলো, এক ধরনের মানহানি করা হলো হাসান আবদুল্লাহর এবং আমার এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে। কারণ আজকে আমি লাইভটা করতেছি, জানি না কতজন মানুষ দেখছে। তার বক্তব্যটা কিন্তু নিউজের মাধ্যমে প্রথম আলো নিউজ করেছে, অলমোস্ট সবগুলা পত্রিকায় এবং মিডিয়ায় নিউজ করেছে। যিনি এই
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক যিনি এই বক্তব্যটা দিয়েছেন তিনি এটা ক্লিয়ার করবেন, এবং তিনি যদি না করেন তাহলে আসলে এটা আমাদেরকে মানহানির জন্য কোনো লিগ্যাল ব্যবস্থার দিকে আসলে যেতে হবে। কারণ মানে অনেক এনাফ ইজ এনাফ, মানে প্রতিদিন এই ধরনের বক্তব্য, প্রতিদিন এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে হয়, মানে এটা অত্যন্ত লজ্জাজনক। জাস্ট বিকজ অফ তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই সরকার কীভাবে চালাতে হয়, মন্ত্রণালয়, জেলা পরিষদ সম্পর্কে কোনো বেসিক ধারণা নাই, বরাদ্দ সম্পর্কে কোনো ধারণা নাই, রাজস্ব খাত কোনটা, বিশেষ বরাদ্দ খাত কোনটা, তাদের নলেজের অভাবের কারণে আমাদেরকে এই জিনিসগুলো প্রতিদিন দেখা যায় ফেস করতে হচ্ছে, জবাব দিতে হচ্ছে, আর টাইম নষ্ট হচ্ছে, মানহানি হচ্ছে। তো আমি আহ্বান জানাবো যে জেলা পরিষদের যিনি প্রশাসক আছেন আপনি এই বক্তব্যটা স্পষ্ট করবেন। যদি না করেন তাহলে আমাদেরকে আইনি ব্যবস্থার দিকে যেতে হবে। আর বাংলাদেশের নাগরিকদের প্রতিও আমার আহ্বান থাকবে যে একটু আপনারা অবশ্যই সচেতন, তবে এই ধরনের কিছু আসলে প্রথমে এটা শেয়ার দেওয়া বা ছড়িয়ে দেওয়ার থেকে আগে একটু ক্রস চেক করা যে এই কথাটা কীভাবে বলছে বা হাউ থিংস ওয়ার্ক। আর আমাদের দিক থেকেও চেষ্টা থাকবে সর্বোচ্চ স্বচ্ছতা, যেটা আমরা প্রথম থেকেই আমরা দেখিয়ে আসছি, এবং সেটা আমরা রাখবো। এবং আমার জায়গা থেকে আমি এই জন্য এক্সপ্লেনেশনটা দেওয়া গুরুত্বপূর্ণ মনে করলাম, কারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এই ধরনের বক্তব্যের পরে। আমি আশা করব তিনি তার বক্তব্য সংশোধন করবেন, অন্যথায় আমাদেরকে আসলে আইনি পদক্ষেপের দিকে যেতে হতে পারে। এই সংক্রান্ত কোনো ফার্দার কোশ্চেন থেকে আমি এর আগের বারও বলেছিলাম যে প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবকে যে যদি কোনো কিছু নিয়ে মনে হয় যে এটাতে হচ্ছে, তাহলে আমরা তো দায়িত্ব পালন করে এসেছি, আমাদেরকে চাইলে ডাকতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ইয়াতে আমেরিকাতে এখনও নির্বাচনের পরে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরে তিনি আগের প্রেসিডেন্টদের সাথে বসেন, এটা একটা কন্টিনিউয়েশনের ব্যাপার আছে, যে আগের অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কাজ করছে সেটা বোঝারও একটা ব্যাপার আছে। তো এটা আপনারা বসতে পারেন আমাদের সাথে, কোনো ব্যাপারে আরও অধিকতর স্পষ্টতা প্রয়োজন হলে বা কিছু বুঝতে না পারলে, বা যদি মনে হয় যে এটা আমি ভুল করছি বা ভুল হয়ে থাকতে পারে, তাহলে এটা উই হ্যাভ এ এক্সপ্লেনেশন, বা ওই সময় যারা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করেছেন তাদের কাছেও এক্সপ্লেনেশন আছে, আপনারা বসতে পারেন। জাস্ট উল্টোপাল্টা বক্তব্য না দিয়ে আপনারা, যেমন মোস্তাক সাহেব তিনি জেলা প্রশাসক যিনি এই মন্তব্য করলেন, তিনি চাইলেই যোগাযোগ করতে পারতেন, বা তিনি আমি জানি না, তিনি একেবারেই বেসিক একটা জায়গায় ভুল করেছেন, রাজস্ব খাত এবং বিশেষ বরাদ্দ খাতকে গুলিয়ে ফেলেছেন।